শুভ দুপুরবেলা। অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোকিত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন আমাদের স্বনামধন্য দি গোল্ডেন এন্টারপ্রাইজের প্রোপাইটার রোটারিয়ান আব্দুল গনি সদস্য। আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। অ্যাজ ওয়েল আমি সাংবাদিক ফরাদ হয়ে আপনার সঙ্গে আছি। প্রথমে আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি যখন রোটারিয়ান হয়েছেন এবং তখন আপনার অনুভূতিটা কেমন হয়েছিল, কথাটা চ্যানেলে তুলে ধরবেন। আমি সাংবাদিক ফরাদ সাহেব আপনার সঙ্গে আছি। রোটারিয়ান এটা একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। এখানে একটা বাংলাদেশ সহ বিশ্বের বহু দেশ এর সাথে জড়িত। একটা ইন্টারন্যাশনাল গ্রুপের সাথে একটা সম্পর্ক, এটা তো একটা সুন্দর একটা মানুষের মিলামেশা, উঠা বসা, খোঁজ খবর রাখা, একটা ফেলোশিপ, এটা খুবই সুন্দর আর কি সিস্টেমটা। মানুষ মানুষের জন্য, জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? রোটারিয়ানের যে স্লোগানটা আপনি তুলে ধরেছেন, সেক্ষেত্রে আপনাকে অশেষ ধন্যবাদ। পরবর্তীতে আমি আপনার কাছে জানতে চাচ্ছি, ফার্টিলাইজার, ফুড গ্রেইনস, স্টক, এই সম্পর্কে কিছু কথা চ্যানেলে তুলে ধরবেন। ফার্টিলাইজার ব্যবসাটা মূলত এদেশে বিএডিসি করছে। 1989 বা 90 সালে হোসেন মোহাম্মদ ইরশাদ সাহেব যখন আসেন, তখনই উনি প্রাইভেট সেক্টরে আস্তে আস্তে করে দেওয়া শুরু করেন। প্রথমে উনি ইউরিয়াটাকে প্রাইভেট সেক্টরে দিয়ে দেন এবং আমরা সবাই তখন ওই ইউরিয়া ফ্যাক্টরি থেকে দিয়ে করে করে আমরা আনতাম। এরপরে উনি 93 সালে নন ইউরিয়া বলতে পিএসপি, ডিএপি, এমওপি, হ্যাঁ, এই ফার্টিলাইজারগুলো উনি প্রাইভেট সেক্টরে আমাদেরকে ব্যবসায়ীকে আমদানি করার সুযোগ করে দেন। আমরা এটা আনতেছি, সেই সময় ধরেই আনতেছি, এখনও সেই একই অবস্থায় আছে। তো এখানে প্রথম অবস্থায় আমরা নিজেরাই মার্কেট থেকে কিনে আনতাম, নিজেরাই মার্কেটে বিক্রি করতাম। পরবর্তী পর্যায়ে সরকারটা এটাকে আরো একটু কনসাইজ করে এখন ওনারা টেন্ডার করেন। টেন্ডার করে টেন্ডারের মাধ্যমে যিনি লোয়েস্ট হয় উনি মাল বিক্রি করতে, ওনাকে অর্ডার দেয়, উনি ইম্পোর্ট করে আনার পরে মার্কেটিংটা কিন্তু গভর্নমেন্টই করে। গভর্নমেন্টের একটা স্ট্রাকচার আছে সারা বাংলাদেশে। প্রত্যেক জেলা থেকে ডিসি সাহেবের এই মাধ্যমে ডিলারদের বরাদ্দটা ডিস্ট্রিবিউশন করা হয় এবং ওই প্রত্যেক ইউনিয়ন পর্যায় থেকে তার ওই জায়গার যে কৃষি কর্মকর্তাগুলো আছে, ওনারা থানা থেকে ইউনিয়ন পর্যন্ত এই কৃষি কর্মকর্তাগুলো মালগুলো ডিস্ট্রিবিউশন করে, সুপারভিশন করে, ডিলারদের ঘরে যায় এবং ডিলারদের খাতাপত্র চেক করে সব মাল বিক্রি হয়েছে কি না হয়েছে সেগুলো দেখে দেখভাল করে। অর্থাৎ ইউরিয়াটা কিন্তু একটা সব ফার্টিলাইজারটা যেটা ইম্পোর্টেড, এটা কিন্তু সুন্দর একটা সিস্টেমের মধ্যে চলতেছে। আমার মনে হয় না যে এটা কিন্তু কনসাইজ হতে একটা সুন্দর সিস্টেমের মধ্যে আমরা চলে আসছি। কিন্তু এখানে একটা সমস্যা হয়েছে, যারা ডিলার ছিল ওই 90 বা 93 সালে যে তাদের কমিশন ধরা হয়েছিল, সেই কমিশনটা অদ্যাবধি কিন্তু আর বাড়েনি। ফলে যারা এই ব্যবসা বাণিজ্য করতেছে তারা মানসিকভাবে খুব একটু ক্ষুব্ধ অবস্থায় আছে যে তারা মানে আমরা এত কষ্ট করতেছি অথচ সব জিনিসের দাম বাড়লো, আমাদের ভাগ্যে কিছু আসলো না। এই বিষয়টা এরকম একটা বিষয় হয়ে আছে আর কি। আপনাকে আমি অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। তাদের ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আমার পুরো মনে পড়ে যখন আমাদের সরকার পরিবর্তন হওয়ার আগে আমাদের শাহ ইমরান সাহেব, আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী, ওনারকে আমি টক শোতে কথা বলেছিলাম, ওনার টক শো নিয়েছিলাম আর কি সিলেট নিয়ে। তো ওনার সাথে আমার সরাসরি টক শোতে একটা কথা হয়েছিল যে কোয়ারিগুলি বন্ধ করে দেওয়া হয়েছিল সিলেটের মোস্ট কোয়ারিগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। এই কোয়ারিগুলি বন্ধ করে দেওয়ার কারণে যারা পেডেল মেরে মনে করেন 500 টাকা বা 600 টাকা পেত, ওই জিনিসটা পাচ্ছে না। তো বাই দ্য ওয়ে আমি টক শোতে ওনাকে প্রশ্ন করলাম যে হোয়াট ইজ দ্য হ্যাপেনিং ফর দিস আমাদের স্টোন ফার্টিলাইজার অল দোজ থিং হোয়াট এভার ইট ইজ।
তো উনি বললেন যে এটা হচ্ছে পর্যটক এরিয়া। পর্যটক এরিয়ার কারণে এটা কোয়ারি বন্ধ করে দেওয়া হয়েছে এবং এখান থেকে ধুলাবালি আসে, এটা সেটা হাবিজাবি বললো। তাই আমি বললাম যে পর্যটক এরিয়া, পর্যটক আসছে, ওয়েলকাম, আমি জানাই। তো পর্যটকরা আসবে, বিদেশ থেকে আসবে, দেখে এসে কি আমাদের ফায়দা লোটাবে নাকি? ঠিক আছে, পর্যটকের জায়গায় পর্যটকে থাকবে, বিজনেসের জায়গায় বিজনেস থাকবে। আপনারা যদি সরকার যদি আপনারা কোয়ারি যদি না করে দেন, তাহলে তো আজকে আপনারা ভ্যাট নিচ্ছেন, ট্যাক্স নিচ্ছেন, সব কিছু নিচ্ছেন, তো এইটা তো দেউলিয়া হয়ে যাবে জিনিসটা। তারপর অবশেষে কোয়ারি খোলা হয়ে আছে সিলেট থেকে, আপনার যেটা আপনার জাফলংয়ের কথা আমি বলতেছি। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনাকে আমি অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি একটা বিষয় বলি, হ্যাঁ হ্যাঁ, আমি ওখানে ব্যবসা করি, আচ্ছা বোলাগঞ্জে ব্যবসা করি, জাফলংও ব্যবসা করতাম আর কি। আচ্ছা আচ্ছা তা ওই বিষয়টা আমি প্রত্যক্ষভাবেই জানি আর কি। আচ্ছা, হ্যাঁ অবশ্যই বলেন। ওখানে আসছে যে এগের কোয়ারির যেগুলো আছে বেশিরভাগ মাল কিন্তু ইন্ডিয়া থেকে আসে, হ্যাঁ, right. আর ওখানে কিছু মাল হ্যাঁ। মানে নদীর থেকে বা হ্যাঁ। সাইড থেকে Side বিভিন্নভাবে থেকে। তোলা হয় বিক্রি করা হয়। কিন্তু পর্যটনের জন্য যে ডেভেলপটা করেছেন ওনারা, কিন্তু ওনারা একটা বছরে কত টাকা দিতে পারবে আমি জানি না। Right. আমার মনে হয় যে এই যে একটা পর্যটন থেকে কিছুই না আপার সম্ভাবনা, হ্যাঁ, ইনভেস্টমেন্ট অনেক বেশি, রাইট, এবং ওখানে বহু ব্যবসায়ী, বহু শ্রমিক কাজ করে খেত, এবং তাদের পরে কমপ্লিটলি অত্যাচার করা হয়েছে, Right. কমপ্লিটলি অত্যাচার করা হয়েছে। Right. এই শ্রমিকগুলো তো এই দেশের মানুষ, রাইট, তারা করে খাচ্ছে, সরকারি জায়গা হোক আর বেসরকারি হোক। রাইট, আপনি সেটাকে একটা আমার দেশের জনগণ এই কাজগুলো করে খাচ্ছে, সেখানে বিবেচনা না আনে তাদেরকে ভ্যাকেট করে, তাদেরকে ব্যবসা, তাদের এই কলকারখানাগুলো, মেশিনারিগুলো মেশিন দিয়ে ভাঙিয়ে চুরে ফেলাতে তাড়িয়ে দেওয়া হয়েছে। ব্যবসায়ী আর্থিক ক্ষতি আছে, দেশের ক্ষতি, এবং যে শ্রমিক, যে ব্যবসায়ীগুলো ব্যবসা করতে ব্যাংকের থেকে টাকা দিয়ে বড় দীর্ঘদিন ধরে, এবং যদি সরকার যদি ওখানে একটা হাই রেমিটেন্স পাচ্ছ, রাইট, কোনো কথা বলতাম না যে Yes. আমি এটা করেছি, কিন্তু আমি আরও বেশি আর্নিং করছি। হ্যাঁ। ওখানে- Viewers, আপনারা টক শোতে আপনারা শুনে নিন, আমাদের জনাব প্রোপ্রাইটার আব্দুল গনি সাহেব যে কথাগুলি বলছে টক শোতে, একটা বাস্তব রিয়েলিটি নিয়ে কথা আলোচনা করছে স্যার। তারপরে তো সেই কোয়ারিগুলোকে বন্ধ করে দিয়ে ওনার পর্যটনের কারণে নিলেন। কে যাবে ওই খালি সাদা পাথর দেখতে? আমাদের দেশে কিছু লোক যেত, তো অল্প সময় জায়গার দরকার যাইতো, এবং ওখানে ওই নিয়ে গড়ে তো আগে তো স্ট্রাকচার থাকলেও না থাকলেও কিন্তু মানুষ অল্প একটু জায়গা দিয়ে যাতায়াত করে। রাইট, সবাই যদি আমার কথা শুনে থাকে এবং অনেকেই দেখে রিপোর্ট করুক যে আমি মিথ্যে বলতেছি, সত্যি বলতেছি। Right, right. কিছু হোটেল টোটেল গড়ে উঠেছে, হ্যাঁ। সেখানে কি ব্যবসা হবে, এইসব আর কিছু নেই। Right. ওনারা ওই দুই তো পাড় আছে, একটা নদীর পাড়ে ওই পাশে, আর একটা এই পাড়ে। হ্যাঁ। তা নদীর পাড়ের ব্যাপারটা আগেই নিয়ে নিয়েছে, কিন্তু সেই পাড়ে তো দৃশ্য, এবং সেই পাড়ে কিছু লোক আর লোক তার পাশে ব্যবসা করে খাইতো, তাদেরকে হয়তো পরিবেশ দূষণ দিত। কিন্তু এই পাড়ে যারা ছিল বাম পাশে, তারা তো ওই মধ্যে পড়ে না, কিন্তু পর্যটন যেহেতু ওনারা অ্যাকোয়ার করেছে বা ওনাদের জায়গা ঘোষণা করছে, তাদেরকে আউট করেছে। আনইউজেবল, কোনো ইউজ হবে না, লোক না গেলে ইউজ হবে কি ওখানে? পর্যটন বলতে তো মানুষের যাতায়াত করা, দেশি হোক বিদেশি হোক, তা সেই জায়গাতে মানুষের ঢল না থাকে, তার কি হবে সেখানে? ওই স্কুল কলেজে কিছু ছেলে ওই সাদা পাথর নাম শুনে যায়, দেখে চলে আসে, এই আছে আমাদের পর্যটন। সেম তামাবুলু একই ঘটনা ঘটেছে। তামাবুলু ওই পর্যটনের অজুহাত তুলে সেখানে কোনো কর্মকাণ্ড হয় না বেশি, এবং ভোলাগঞ্জেও ব্যবসায়ীদেরকে এই পর্যটন ঠিক দিয়ে অতিরিক্ত ট্যাক্স আদায় শুরু করেছে। পরে করে তাদেরকে যে যা পর্যটন এলাকা নেই সেখান থেকে, এবং সিলেটের ব্যবসায়ীদেরকে এই যে এক এক গাড়িতে 4,000-5,000 টাকা বা 3,000 টাকা দেওয়া লাগতেছে, এটা অতিরিক্ত তাদের পরে পড়তেছে, যে মুনাফাটা করতো সরকার নিয়ে নিচ্ছে। এখন তারা লাটে ওঠার মতন অবস্থা আছে, ব্যবসা বাণিজ্য ঠিক মতন হলো না, এটি পর্যটনও পাইলাম না, পাইলাম না কি? খুব সুন্দরভাবে কথাটা তুলে ধরেছেন আমার শ্রদ্ধেয় বাজার মানুষ। আমি বাজার বলে আপনাকে সম্বোধনা করলাম। আসলে যে কথাটা আব্দুল গনি সদর সাহেব যে কথাটা বলেছেন, ফাউন্ডার অফ দ্য চেয়ারম্যান, দিস ইজ দি গোল্ডেন এন্টারপ্রাইজ। তো সেই ক্ষেত্রে আমি আপনার সাথে একটু জানতে চাচ্ছি সিলেট স্যান্ড, কয়লা এবং বিটুমি, হ্যাঁ, তারপর আছে ইম্পোর্টার, ডিস্ট্রিবিউটার, ড্রেজিং সম্পর্কে কিছু কথা জানেন। আসলে সিলেট স্যান্ড যেটা আমরা বলতেছি, এটা কিন্তু প্রাকৃতিকভাবেই ইন্ডিয়া থেকে বিভিন্ন নদীর মাধ্যম দিয়ে
পাহাড়ের থেকে নেমে আসে বা কাদা মাটি ওখানে পাহাড়ে যখন কাটা হয় ভিতরে কাদা বালি সব থাকে, ওইগুলো ধুয়ে মুছে আমাদের বিভিন্ন জায়গায় স্তর স্তরে পড়তে থাকে। রাইট। সেইগুলো ব্যবসায়ীরা সরকার কর্তৃক ইজারা দেন বা তোলার পারমিশন দিয়ে ওই এলাকার ব্যবসায়ীরা মজুত করেন এবং সারা বছরই একটা আমাদের দেশে ডিস্ট্রিবিউশনটা হয়। এই ডিস্ট্রিবিউশনটা যদি হয় বিধায় আমরা কিন্তু উন্নত মানের বালির সোর্স আছে এক ওই সিলেটের ওই জায়গা ছাড়া কোথাও না। আর কুষ্টিয়ায় কিছু বালি পাই, আবার পঞ্চগড় এই এলাকায় কিছু বালি পাই। এই দুটো জায়গাও আপনার ইন্ডিয়ান সোর্স, ওখান থেকেই চলে আসে আমাদের দেশে আসে। পাহাড় তো আমাদের দেশে খুব বেশি নাই। ওই সোর্সটাকে যদি বন্ধ করে দেওয়া হয়, যে চলমান না রাখা হয়, তাহলে আমাদের যারা ইউজার আমাদের দেশে সারা ঢাকা শহর সারা জায়গায় ইউজাররা আমরা কাদা মাটি মিক্সিতে বালি দিয়ে বিল্ডিং করবো, সব ধসে পড়বে, হাই রাইজ বিল্ডিং করতে পারবো না। সেই জন্যই একটা সিস্টেমের মাধ্যম দিয়ে জনগণও যেন সুন্দরভাবে ইউজ করতে পারে, তার একটা বাধ্য পরিবেশ করে তাদেরকে ব্যবসা বাণিজ্য করার সুযোগ দেওয়ার জন্য আমি বলছি। কারণ যে যা করে খায় ওই এলাকার মানুষকে আল্লাহ তাআলা ওই বালি দিয়েছে, পাথর দিয়েছে, ওই দিয়ে ওনারা করে খান। আমাদের দেখে উঁচু জমি দিয়েছেন, আমরা ইন্ডাস্ট্রি করতেছি, ব্যবসা বাণিজ্য করতেছি। অতএব যেখানে যার নিয়ামত আছে সেদিকে মানুষ অভ্যস্ত হয়ে যায়। সেখানে যদি কোনো বাধা সৃষ্টি করায় তো ওই জনগোষ্ঠীর পরে একটা আঘাত পড়ে এবং তারা খুব যে করুণ দশা হয়, সেগুলো ওই জনগণই জানে যে তাদের কি হচ্ছে। ধন্যবাদ জানাচ্ছি। আমি টক শোয়ের শেষ পয়েন্টের মধ্যে চলে আসছি। আমাদের প্রেসিডেন্ট আব্দুল গনি সরদার সাহেব অত্যন্ত এক্সক্লুসিভভাবে জিনিসটাকে তুলে ধরেছেন। অবশেষে আমি টকের শেষ পয়েন্টের মধ্যেই বলবো, হোয়াটস ইউর নেক্সট ড্রিম অ্যান্ড নেক্সট গোল। আগামী দিনে সব কিছু দেখছেন, এই কথাটা চ্যানেলে বলবো। আমি সাংবাদিক পড়াতে আপনার সঙ্গে আছি। আপনার প্রশ্নটা তো একটা মানে ফিউচার প্ল্যান। আচ্ছা, ফিউচার প্ল্যানটা একই কথা ঘুরে আসে যে ফিউচার বলতে আমি ব্যক্তি এবং সমষ্টিগতভাবেই বলা উচিত। আমি তো এখন ব্যবসা বাণিজ্য করতেছি, আল্লাহ রহমতে চাই যে সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য করতে পারি, নওপাড়ায় ব্যবসা বাণিজ্যের পরিবেশ সুন্দর হোক। একটি গণতান্ত্রিক সরকার দেশে আছে, প্রত্যেকটা গ্রামের থেকে শুরু করে আপ টু প্রাইম মিনিস্টার পর্যন্ত একটা শৃঙ্খল সুন্দর একটা পরিবেশ গড়ে উঠুক। গ্রামের যারা মেম্বার হবে, চেয়ারম্যান হবে, উপজেলার চেয়ারম্যান হবে, পার্লামেন্টে যারা যাবে, এই একটা সুন্দর একটা সিস্টেম চালু হোক। এটা যদি সুন্দরভাবে চালু হয় তাহলে কিন্তু সমাজের একটা বিরাট স্থিতিশীল পরিবেশ হবে। এখন কেউ মাতুব্বার নেই, প্রত্যেকে যে যার জোরজার মুল্লুকতা, এই জোরজার মুল্লুকটাকে আমাদের থামাতে হবে। থামায়ে একটা গণতান্ত্রিক পরীক্ষায় যাইয়ে যদি এই সুন্দর একটা ব্যবস্থা করা হয়, তাহলে আশা করা যায় একটা সুন্দর স্মুথ একটা বাংলাদেশ হবে। বাংলাদেশে যা ছিলাম আর আগামী দিনে যা আমরা এতে যাচ্ছি, আমি আশা করি বাংলাদেশ অত্যন্ত সুখী এবং একটা সমৃদ্ধ দেশ হবে, এভাবে আশা পোষণ করি। এবং পৃথিবীতে কেউ একা চলার মতো অবস্থা না, আমি একা চলতে পারবো না, প্রত্যেকে নিয়েই চলতে হবে। এবং পৃথিবীর যত রাষ্ট্র আছে তাদের সাথে আমাদের বন্ধুত্ব থাকতে হবে সমস্ত। ধন্যবাদ। আপনারা শুনতেই পাচ্ছেন যে আমাদের প্রেসিডেন্ট সাহেব যে কথাগুলো তুলে ধরলো, আব্দুল গনি সরদার সাহেব। একটি কথা কিন্তু উনি টক শোর মধ্যে কিন্তু খুব সুন্দর একটুভাবে প্রচলিত করেছেন, সেটা হচ্ছে মাইট ইজ রাইট, জোর যার মূল্যতার। সাংবাদিক হচ্ছে জাতির বিবেক এবং জাতির দর্পণ। সাংবাদিকের কলম এবং ক্যামেরা কোনোদিন কারণ হচ্ছে মাথা নত করে না এবং করবেও না। সেই সুবাদে আমি আমার শ্রদ্ধেয় রোটারিয়ান আব্দুল গনি সরদার সাহেবকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি মূল পয়েন্টগুলি তুলে ধরার জন্য। ভিউয়ার্স যারা আপনারা আমাদের চ্যানেলের সামনে আছেন, আজ রাত 9:15 আবারও আমাদের এই টক শোটি দেখে নেবেন রাত 9:15 এবং জাতীয় পত্রিকা দৈনিক আছে আলোকিত সকাল এবং চ্যানেল থেকে আমি সাংবাদিক ফরাদ ভাই বিদায় রেখে যাচ্ছি। বাজান ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ আপনাকে।